অবাক হয়েছি। দেশের ঘটে যাওয়া ঘটনার প্রায় কিছুই আর অবাক করে না, এক ধরনের প্রত্যাশিত থাকে, কিন্তু এই ব্যাপারটা সত্যিই অবাক করেছে। সেটা হচ্ছে জামায়াত নিয়ে। অনেকে এর মধ্যেই এটা তাদের ফেসবুকে বা বিভিন্ন জায়গায় শেয়ার করেছেন। আমি রিপোর্টে সমন্বয়কদের গণপিটুনি খেলেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। এদিকে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি সম্পর্কে ভয়াবহ তথ্য ফাঁস করলেন সমন্বয়ক হান্নান মাসুদ। শুধু তাই নয়, এবার আইনাগর সম্পর্কে নিজে মুখ খুললেন শেখ হাসিনা নিজেই। বিস্তারিত জানতে নাটনে দেখতে থাকুন। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই দেশ জুড়ে আলোচনায় আয়নাঘর। সংশ্লিষ্টরা জানান, সারা দেশে এমন অসংখ্য সেল রয়েছে যেখানে রাজনৈতিক নেতাকর্মীদের বন্দী করে বছরের পর বছর নির্যাতন করত গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। হাসিনা পরবর্তী সময় থেকে উত্তপ্ত হয়ে রয়েছে বাংলাদেশ। সেখানকার এই মুহূর্তের প্রথম সারির নেতারা কখনো বলছেন তারা ভারত দখল করবেন, কখনো বলছেন আমেরিকা দখল করবেন। এবার কলকাতা দখলের ডাক দেওয়া হলো। বাংলাদেশি ব্লগার পিনাকি ভট্টাচার্য নিজের সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছেন। অথবা ঘটনা বলা যায়, বাংলাদেশ সময় রাত 1:30টায় আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছি। দুটি শিরোনাম পড়ছি, তাতেই বুঝতে পারবেন যে ইলন মাস্কের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা হয়েছে। ডক্টর ইউনূস এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে, সেখানে বসেই তিনি ভিডিও কনফারেন্স করেছেন। আগে বলা হচ্ছিল খবরে যে টেলিফোনে কথা বলেছেন। আয়নাঘরের আইডিয়া কে দিয়েছিল? হ্যাঁ, আইডিয়াটা দিয়েছিল আমার বিআই তারেক সিদ্দিকী। সেই সবকিছু করেছে। গুলি করে মারার দরকার কি? ক্রস ফায়ার দিলে বেশি লোক জানাজানি হচ্ছে, সমালোচনা বেশি হচ্ছে। সেদিন থেকে শুরু হলো এই নতুন পরীক্ষামূলক পরিকল্পনা। একটা ছোট্ট ঘর, 3.5 ফিট বাই 3.5 ফিট, ওইখানে নিজের কোথাও ভালোভাবে শোনা যায় না। মাসুদ, তুমি ভালো হয়ে যাও। দর্শকেই জুলাই অভ্যুত্থান আগস্টে মোটামুটি মূল ফ্রেমে না থেকেও জিরো থেকে হিরো হয়েছে সমন্বয়ক হান্নান মাসুদ। এই মুহূর্তে খুবই মিডিয়াতে তিনি খুবই অ্যাক্টিভ। ইভেন আচ্ছা, মেইল প্রশ্নে ভুলে গেছি যে আপনার কি মনে হয় যে সাংবাদিক ইলিয়াস হোসেন সত্যবাদী নাকি সমন্বয়ক হান্নান মাসুদ তিনি সত্যবাদী? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের হঠাৎ নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার রিয়াদ ফারুকী। দর্শক, কি হচ্ছে দেশে, কি হতে চলেছে দেশে? ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন। আজকের ভিডিওটি মূলত কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে, আজকে যে দেশের চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকে যে চাঞ্চল্যকর তথ্যগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে, তার কিছু অংশ বিশেষ আমি আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। দর্শক, আর বেশি কথা বাড়াচ্ছেন, আমরা সরাসরি ভিডিওটা বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যদি আপনারা ফারুকী অনলাইন নিউজ চ্যানেলটিতে এখন নতুন থাকেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই বিষয়টা আমরা একটু বিস্তারিত দেখি। হাসিনা পরবর্তী সময় থেকে উত্তপ্ত হয়ে রয়েছে বাংলাদেশ। সেখানকার এই মুহূর্তের প্রথম সারির নেতারা কখনো বলছেন তারা ভারত দখল করবেন, কখনো বলছেন আমেরিকা দখল করবেন। এবার কলকাতা দখলের ডাক দেওয়া হলো। বাংলাদেশি ব্লগার পিনাকি ভট্টাচার্য নিজের সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছেন। সেখানে তিনি কলকাতা দখলের ডাক দিয়েছেন। তিনি বলেন, রাতেই সীমান্ত অভিমুখে লং মার্চ এবং চাঁপাইনবাবগঞ্জের জিয়াফতে রওনা হচ্ছি আমরা 11টায়। কেন্দ্রীয় শহীদ মিনারে আগ্রহীরা দ্রুত চলে আসুন। তিনি আরো লিখছেন যে আমরা 7টা বাস নিয়ে রওনা দিচ্ছি। তিনি স্থানেরও উল্লেখ করেছেন, চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার 1 নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, কিরণগঞ্জ সীমান্ত। আসুন এবার এক নজরে আপনাদেরকে বলি, এক নজরে দেখাই যে কে পিনাকি ভট্টাচার্য। এই পিনাকি ভট্টাচার্য একজন বাংলাদেশি কর্মী এবং চিকিৎসক, যিনি শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ দলীয় নেতৃত্বাধীন সরকারের সমালোচনার জন্য পরিচিত। 1967 সালে 15 ডিসেম্বর বাংলাদেশে জন্মগ্রহণ করেন। পিনাকি 1967 সালে একটা বাঙালি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বগুড়া জেলা স্কুলের প্রাক্তন স্কুল শিক্ষক এবং সাংস্কৃতিক সংগঠক শ্যামল ভট্টাচার্যের বড় ছেলে। তার এক ভাই এক বোন রয়েছে। পিনাকি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সদস্য হয়ে বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি যখন রাজশাহী মেডিকেল কলেজের ছাত্র ছিলেন
তখন তিনি বাংলাদেশ স্টুডেন্ট ইউনিয়নের রাজনীতিতে জড়িত ছিলেন এবং 1990 সালের গণ অভ্যুত্থানে যোগ দেন। পিনাকি ভট্টাচার্য বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন, অপহরণ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সমালোচনা করেছেন। তার পোস্ট এবং টুইটগুলো প্রায়ই বাংলাদেশের সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সমালোচনা করেন। তিনি ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় দাবি করেন এবং বর্তমানে ফ্রান্সেই থাকেন তিনি। 2024 সালের মে মাসে তিনি ইসির এনআইডি শাখার ওয়েবসাইট বাংলাদেশি টাকার পরিবর্তে ভারতীয় রুপিতে ফি দেখানোর জন্য গুজব ছড়ানোর জন্য সমালোচিত হন। 2025 সালের ফেব্রুয়ারিতে তিনি তার অনুসারীদের ধানমন্ডি 32 নম্বর বাড়িটি ভেঙে ফেলার জন্য উৎসাহিত করেছিলেন। প্রসঙ্গত বলি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে ভারত বিদ্বেষী মনোভাব ক্রমশই বাড়ছে। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ এবং পরে ভারতে আশ্রয় নেবার পর থেকে ভারতের বিরুদ্ধে বিদ্বেষ আরো বেড়েছে। এই পরিস্থিতিতে ঢাকার ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 32 নম্বর বাড়িতে হামলা চালানো হয়। আগুন ধরিয়ে ভেঙে গড়িয়ে দেওয়া হয় বাড়িটা। বাংলাদেশের ধানমন্ডিতে যখন শেখ মুজিবের বাড়ি ভাঙার কর্মকাণ্ড চলছে, তখন দুই বিচ্ছিন্নতাবাদী মানুষের অনলাইনে ভিডিও কথোপকথন সামনে এসেছে। যিনি ইন্টারভিউ নিচ্ছেন আর শোটা পরিচালনা করছেন তার নাম ইলিয়াস হোসেন, আর যাকে গেস্ট হিসেবে শোতে আনা হয়েছে তার নাম পিনাকি ভট্টাচার্য। এই দুজনেই কিন্তু চূড়ান্ত ভারত বিদ্বেষী বলে পরিচিত। তাদের কথোপকথন থেকে পরিষ্কার তারা ধানমন্ডির 32 নম্বর বাড়ি ভেঙে গুড়িয়ে দেবার ঘটনাকে পূর্ণ সমর্থন তো করছেনই, উপরন্তু আবার এই যারা হামলা করছেন তাদের প্রতিনিয়ত নির্দেশ দিয়ে চলেছেন। এই কথোপকথনে শোনা যায় ধানমন্ডি থেকে একজন বলছে আমরা বুলডোজার পাচ্ছি না। তখন শোতে থাকা পিনাকি ভট্টাচার্যকে বলতে শোনা যায় কেন বুলডোজার পাবে না, আমি তো বুলডোজার পাঠিয়েছি। এরপর ধানমন্ডিতে থাকা ওই হামলাকারীকে বলতে শোনা যায় একটা বুলডোজার পাওয়া গিয়েছে কিন্তু সেনা বাধা দিচ্ছেন। তখন শোয়ের সঞ্চালক ইলিয়াস হোসেনকে বলতে শোনা যায় সেনা কি করবে, দরকার পড়লে সেনার উপর দিয়েই বুলডোজার চালিয়ে দাও। সরকার আর সেনা আমাদের হাতে, সেনাকে এই আন্দোলন থামানোর জন্য অধিকার কেউ দেয়নি। পিনাকি ভট্টাচার্যকে বলতে শোনা গিয়েছে সরকার আর সেনা আমাদের হাতে, বাংলাদেশকে কন্ট্রোল করছে এই হিন্দু ভিলেন। দেখুন সবশেষ পরিস্থিতিটা একটু বলেন। আমরা এখানে প্রায় 50,000-এর উপরে মানুষ আছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত পারিনি, যার কারণে আমরা বাড়িটা ভাঙতে পারছি না। এই সাজিদ, বুলডোজার কলা বাগানে আমি তো বুলডোজার পাঠাইছি। আপনারা যান না, একটু সামনে যান, আপনারা একটু যান না, 5-10 হাজার লোক যান, বুলডোজারটা নিয়ে আসেন। ওই যে মিরপুর রোডের ওইখানে দেখেন সেনাবাহিনী থাকলে এদেরকে বুলডোজারের উপর দিয়ে চলে আসবেন। বুলডোজার আমরা একটু আমি বলি, আমরা একটা বুলডোজার ম্যানেজ করেছিলাম, সেটা ঢাকা ইউনিভার্সিটি এই পাশ থেকে একটা ম্যানেজ করা হয়েছে, কিন্তু সেনাবাহিনী বুলডোজারটা আটকিয়ে দিয়েছেন। সেনাবাহিনী আপনারা যান ওইখানে, কেন সেনাবাহিনী কে? আমি তো সেনাবাহিনী কে? আমরা তো 32 নম্বরে আছি, কিন্তু ওই দিকে যারা আছে তারা এখন এটা নিয়ে আসতে পারেনি আর কি। আচ্ছা, আপনারা একটু প্রয়োজনে আগে যান, নিজেরা আপনারা একটু আগে যান, তাদেরকে নিয়ে আসেন। সেখানে সেনাবাহিনী বাধা দিলে সেনাবাহিনীর এটা দায়িত্ব দেওয়া হয় না এই সরকারের পক্ষ থেকে যে তারা এটা আটকাই দেবে। আর এখানে কোনো উপদেষ্টারা আমাদেরকে কোনো সহযোগিতা করছে না। এই সিটি কর্পোরেশনে কিছু বোর্ডের আছে, আসিফ মাহমুদ চাইলে আমাদেরকে সহযোগিতা করতে পারতো, কিন্তু তিনি আমাদেরকে কোনো ভাই, ওনাদের সব কাজ তো আর ওনাদেরও তো অনেক কাজ আছে, ওরা তো আর সব কাজ আপনারা এখানে এসে করে দিবে না। এখন এই কাজটা আপনারা করেন, যেহেতু বুলডোজার আসছে এবং বুলডোজার। আচ্ছা, এমনি মানে বুলডোজার এমনিতে 32 নম্বরের অবস্থা কি, এটা একটু বলেন, ওইখানে কি হচ্ছে? 32 নম্বরে বিল্ডিং এর মধ্যে আগুন জ্বালিয়ে দিচ্ছে জনতা, আর এখানে 50,000 উপরে মানুষ আছে আর কি। আচ্ছা সাজিদ ভাই, আচ্ছা আপনি একটু থাকেন আমাদের সাথে আর চেষ্টা করেন যতটা আমি লাইভে কানেক্ট করার চেষ্টা করছি, কিন্তু এখানে ইন্টারনেট অনেক স্লো আর কি, যার কারণে আমি লাইভে কানেক্ট করতে পারছি না। তারপর আমি যদি লাইভে কানেক্ট করার চেষ্টা করলে আপনাদেরকে এখানে পরিস্থিতিটা আমি আপনার দর্শককে দেখাবো আর কি ইনশাআল্লাহ। এবার একটা করে দেখে নেওয়া যাক কে ইলিয়াস হোসেন।
ইলিয়াস হোসেন আওয়ামী লীগ সরকারের আমলে ইলিয়াসের অনুসন্ধানী কাজ তাকে শক্তিশালী ব্যক্তিদের সাথে সরাসরি দ্বন্দ্বে দিয়ে আসে। তার প্রতিবেদনে সরকারি দুর্নীতি, জোরপূর্বক গুম, বিচার বহির্ভূত হত্যা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে ধরা হয়েছে। 2015 সালে তার নিরাপত্তার জন্য ক্রমবর্ধমান হুমকির কারণে ইলিয়াস বাংলাদেশ থেকে পালিয়ে যান এবং আমেরিকায় আশ্রয় নেন। যদিও আমেরিকা নিউ ইয়র্কে বসবাসকারী এই বাংলাদেশি ইউটিউবারকে একবার স্টেটেন আইল্যান্ড থেকে গ্রেফতার করেছিল পুলিশ। হাসিনা পরবর্তী সময় থেকে উত্তপ্ত হয়েছে বাংলাদেশ। সেখানকার এই মুহূর্তে প্রথম সারির নেতারা কখনো বলছেন তারা ভারত দখল করবেন, কখনো বলছেন আমেরিকা দখল করবেন। এবার কলকাতা দখলের ডাক দেওয়া হলো। বাংলাদেশি ব্লগার পিনাকি ভট্টাচার্য নিজের সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছেন, সেখানে তিনি কলকাতা দখলের ডাক দিয়েছেন। তিনি বলছেন, রাতেই সীমান্ত অভিমুখে লং মার্চ এবং চাপাই নবাবগঞ্জে জিয়াফতে রওনা হচ্ছি আমরা 11টায়। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ খবর অথবা ঘটনা বলা যায়। বাংলাদেশ সময় রাত 1টায় আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছি। দুটি শিরোনাম পড়ছি, তাতেই বুঝতে পারবেন যে ইলন মাস্কের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা হয়েছে। ডক্টর ইউনূস এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে, সেখানে বসেই তিনি ভিডিও কনফারেন্স করেছেন। আগে বলা হচ্ছিল খবরে যে টেলিফোনে কথা বলেছেন, কিন্তু না, ভিডিওতে কথা বলেছেন। শুধু তাই না, যখন তিনি ইলন মাস্কের সঙ্গে কথা বলছিলেন তখন পাশেই ছিলেন ডোনাল্ড ট্রাম্প। খুবই সিগনিফিকেন্ট, যেখানে বলা হচ্ছিল যে যে কোনো মুহূর্তে ডক্টর ইউনূসকে জবাই করবেন ডোনাল্ড ট্রাম্প, যেহেতু নরেন্দ্র মোদী যাচ্ছে এবং বাংলাদেশ প্রসঙ্গ তুলবেন এবং মানে কেল্লাফতে ইউনূসের। এমন একটা সময় সুখবর আসলো সংযুক্ত আরব আমিরাত থেকে, অথবা বলা যায় খোদ ওয়াশিংটন থেকে। এবং সেখানে কি আলোচনা হয়েছে, প্রথম যে ভিডিওটি আপনাদেরকে দিয়েছিলাম সেখানে কিন্তু বিষয়বস্তু জানাতে পারিনি। এখন আস্তে আস্তে প্রকাশ হচ্ছে পুরো বিষয়ে আসলে কি আলোচনা হয়েছে। তাতে সমকালের যে রিপোর্ট, তাতে বলা হচ্ছে ইলন মাস্কের স্টার লিংক আনতে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা। এই খবরে বলা হচ্ছে বাংলাদেশে স্টার লিংকের কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ইন্টারনেট সেবা চালুর জন্য এবং বিশ্বের শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তা এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ধন কুবের ইলন মাস্কের সঙ্গে ভবিষ্যতে সহযোগিতা বজায় রাখতে বিস্তৃত ভিডিও আলোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভিডিও আলোচনা করেছেন, অর্থাৎ ভিডিওতে তারা কথা বলেছেন। টেলিফোনটা তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভিডিও কনফারেন্স, সেটি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে কথা জানান। এই সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকার বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, স্পেস এক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার ও গ্লোবাল এনগেজমেন্টের অ্যাডভাইজার রিচার্ড গ্রিফিথস। ইলন মাস্কের সঙ্গে আলাপকালে ডক্টর ইউনূস স্টারলিংকের স্যাটেলাইট যোগাযোগের রূপান্তরমূলক প্রভাব, বিশেষ করে বাংলাদেশের উদ্যোগী যুবক, গ্রামীণ এবং ঝুঁকিপূর্ণ নারী এবং প্রত্যন্ত জনগোষ্ঠীর উপর গুরুত্ব আরোপ করেন। উচ্চ গতির এবং স্বল্প মূল্যে ইন্টারনেট সংযোগ কিভাবে বাংলাদেশের ডিজিটাল বৈষম্য দূর করতে পারে, সুবিধাবঞ্চিত অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক উন্নয়নে ক্ষমতায়ন এবং দেশের লাখ লাখ ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র উদ্যোক্তাকে জাতীয় সীমানার বাইরে প্রবেশাধিকার দেওয়ার উপায় নিয়েও এ সময় আলোচনা করেন। ডক্টর ইউনূসের তো নিজস্ব ক্যারিশমা আছে, তার চমৎকার উপস্থাপনা, চমৎকার বাচনভঙ্গি, এটা যে কোনো বিশ্বের যে কোনো পর্যায়ের মানুষকে আকৃষ্ট করে। এই জন্য ডক্টর ইউনূসের আন্তর্জাতিক খ্যাতি, জনপ্রিয়তা আসলে বিশ্বব্যাপী। কালবেলার রিপোর্টে বলা হচ্ছে ডক্টর ইউনূসের সঙ্গে যখন কথা বলছিলেন ইলন মাস্ক, তখন পাশেই ছিলেন ডোনাল্ড ট্রাম্প। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে
ফোনে কথা বলেছেন। এখানে ফোনের কথা বলা হচ্ছে। যুক্তরাষ্ট্রের অন্যতম ধনাঢ্য ব্যবসায়ী এবং এক্স অর্থাৎ সাবেক টুইটারের মালিক ইলন মাস্ক ফোনে কথা বলার সময় মাস্কের পাশেই ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 9টার দিকে তাদের মধ্যে কথোপকথন হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের বিষয়টি পরে আরো বিস্তারিত জানানো যাবে, কিন্তু পরবর্তীতে যে আপডেট খবর সমকাল দিয়েছে সেখানে শফিকুল আলম নিজে বলছেন এটি টেলিফোন নয়, এটা ভিডিও কনফারেন্স হয়েছে ইলন মাস্ক এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। এবং অবশ্য তিনি বলেননি যে পাশে ছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু কালবেলা রিপোর্ট বলা হচ্ছে যখন তারা কথা বলছিলেন এই দুইজন ডক্টর ইউনূস এবং ইলন মাস্ক, তখন পাশে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। ফলে এই আলোচনা এবং ডক্টর ইউনূসের যেই প্রস্তাব মাস্কের স্টারলিংক বাংলাদেশে আনার ক্ষেত্রে তার যেই প্রস্তাবনা, এটা নিঃসন্দেহে একটি অত্যন্ত বাণিজ্যিক, রাজনৈতিক, কূটনীতিক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ যে গভীর সম্পর্কে আবদ্ধ হতে যাচ্ছে তারই ইঙ্গিত বহন করে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। গতকাল জুলাই আগস্ট অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন যে রিপোর্ট পাবলিশ করেছে তাতে এক অবিশ্বাস্য তথ্য দেখে অনেকে অবাক হয়েছেন, আমিও অবাক হয়েছি, সত্যি অবাক হয়েছি। দেশের ঘটে যাওয়া ঘটনার প্রায় কিছুই আর অবাক করে, এক ধরনের প্রত্যাশিত থাকে, কিন্তু এই ব্যাপারটা সত্যিই অবাক করেছে। সেটা হচ্ছে জামায়াত নিয়ে। অনেকে এর মধ্যেই এটা তাদের ফেসবুকে বা বিভিন্ন জায়গায় শেয়ার করেছেন। আমি রিপোর্টে দেখলাম, আগে কি লেখা আছে একটু পড়ি। শুরুর দিকে সেকেন্ড পেজে 11 এখানে বলা হচ্ছে OHCHR interviewed senior officials of the Bangladesh Nationalist Party and Bangladesh Jatiya Party. OHCHR sought interviews with the leadership of the Jamaat Islami political party, which unfortunately could not make itself available. Requests for interviews sent to Bangladesh Islami Chhatra Shibir, a student organization generally seen as linked with Jamaat Islami, did not receive a response. However, OHCHR interviewed several Jamaat Islami and Chhatra Shibir supporters. খুবই অবিশ্বাস্য ব্যাপার, খুবই অবিশ্বাস্য ব্যাপার। আমরা অবশ্য জানি না জাতীয় পার্টি কি বলেছে, কিন্তু জাতীয় পার্টিও এই সংস্থার সাথে ইন্টারভিউ দিয়েছে। বিএনপি তো বটেই, কিন্তু তারা জামাতে ইসলামের কোন নেতাকে তাদের ইন্টারভিউর জন্য পাননি। কোন ছাত্র শিবির, এখানে ওনারা একটু টেকনিক্যালি যেটা সঠিক সেটাই লিখেছেন, যাকে বিশ্বাস করা হয় যে জামায়াতের একটা স্টুডেন্ট উইং, তারাও রেসপন্ড করেনি। সত্যি খুব অবিশ্বাস্য। এই মুভমেন্টের পর জামায়াত গুরুত্বপূর্ণ রোল তো করেছেই, কেউ জামায়াত এবং শিবির, বিশেষ করে শিবিরের বেশ কয়েকজনকে রীতিমতো এই মুভমেন্টের প্রধান ব্যক্তি হিসাবে সামনে আনার চেষ্টা করেছে। মানে আমরা সোফার যা জানি, জামায়াত এবং শিবির তাদের অ্যাক্টিভিস্টরা এই মুভমেন্টে বেশ স্ট্রংলি ছিল, কোনো সন্দেহ নাই, ভালোভাবেই ছিল, তাদের ক্রেডিট দিতে হবে। কিন্তু আমরা এখন আসলে এই প্রশ্ন করতে পারি, তারা তাদের কাছে যাননি কেন? তারা জাতিসংঘকে ইন্টারভিউ দেননি কেন? তথ্য দেননি কেন? তারা যদি খুবই অ্যাক্টিভলি থেকে থাকেন, তাদের কাছে যথেষ্ট বেশি তথ্য ছিল, যে তথ্য এই রিপোর্টটাকে সমৃদ্ধ করতে পারত, কিন্তু তারা যাননি। আমার কাছে মনে হয় এটা একটা খুব বড় বিতর্ক জন্ম দেবে উচিত, এবং দিচ্ছেও। এবং আমরা চাই জামায়াত তার জায়গা থেকে এই ব্যাখ্যাটা দেবে। জামায়াতের সর্বোচ্চ পর্যায়ে এটার জন্য একটা ব্যাখ্যা আমাদের সামনে হাজির করবে। আমার তো মনে হয় ইভেন এই সংস্থা যদি তাদেরকে না ডেকেও থাকে, তাদের জায়গা থেকে যদি না ডেকে থাকতো, তাত্ত্বিকভাবে বলছি, তাদের উচিত ছিল নিজেরা যোগাযোগ করে এটা পার্টিসিপেট করার চেষ্টা করা, যে আমরা এখানে ছিলাম, আমাদের কাছে তথ্য আছে, আমাদের কাছে ন্যারেটিভ আছে, আমরা সেটা দিতে চাই, আমাদেরকে ডাকা হোক। না, তাদেরকে ডাকা হলো, কিন্তু তারা গেলেন না। আমরা এই শোরগোল তুলতে চাই, বাংলাদেশের মাটিতে বসবাস করে বাংলাদেশে যারা রাজনীতি করবেন তাদের কাছ থেকে আমাদের কতগুলো প্রশ্নের জবাব বা ট্রান্সপারেন্সি আমরা চাই। তারা তাদের ব্যাখ্যাটা দেবেন, ব্যাখ্যা দিয়ে জানাবেন কেন, কোন প্রেক্ষাপটে, কি পরিস্থিতিতে তারা এই কাজটা করেননি। তারা কি আমেরিকা ভয় পাচ্ছেন? শেখ হাসিনা চট করে ফিরে আসলে তাদের বিপদ হবে তা মনে করছেন, নাকি আরো ভয়ঙ্কর কথা, আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে বিপদে ফেলতে চাইছেন না?
কারণ আপনি ব্যাখ্যা না দিলে আসলে নানান প্রশ্ন আসবে। আমরা জামায়াতের আমিরের নানান কথা বলতে শুনেছি, তো আমরা আশা করি মনে করতে পারি তিনি বলেছেন বারবার ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলাটা তিনি পছন্দ করেন না, তারা আমাদেরই স্বজন, মানে আওয়ামী লীগ সম্পর্কে বলছেন। উনি লন্ডনে গিয়ে বলেছিলেন, মনে আছে তো আমাদের। সো আমরা যদি এখন কনটেক্সট মেলাই তাহলে তো মনে হয় মিলে যায়ও। তার পতন ঘটিয়েছে, পতন ঘটানোর সময় রোল প্লে করেছেন, কিন্তু আওয়ামী লীগকে আবার অনেক বেশি বিপদে ফেলে দেওয়া যাবে না, এই প্রশ্ন আসতে পারে। আবার এই প্রশ্ন আসতে পারে তারা করবেন না, কিন্তু কারো প্রেসক্রিপশনে কি তারা এটা থেকে দূরে ছিলেন যে চরমতম সমস্যা আওয়ামী লীগের হয়ে যাবে, সেই জায়গা থেকে তার রোল সরিয়ে রাখা? নানান প্রশ্ন, কোনটা সত্য আমরা জানি না, সত্যিই জানি না। জামায়াত নেতৃত্ব অবশ্যই জবাব নিয়ে আমাদের সামনে হাজির হতে হবে। অবশ্য বলতে পারেন যে জবাব দেবো না। কিছুদিন আগে আমরা দেখলাম জনাব খালেদ মহিউদ্দিনের সাথে একটা শোতে ডক্টর শফিকুর রহমান যখন বলছেন, খুব ইন্টারেস্টিং একটা সিচুয়েশন, আপনারা হয়তো দেখেছেন, একটা ক্লিপ ঘুরে বেরিয়েছে। তিনি যখন বলছেন যে দেশের জনগণের করের টাকায় কেনা অস্ত্র দিয়ে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে বলে উনি খুব ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছিলেন, তখন খালেদ মহিউদ্দিন খুব স্বাভাবিকভাবে যে প্রশ্নটা করার সেটাই করেছেন। ৭১ সালে পাকিস্তান আর্মিও জনগণের করের টাকায় কেনা অস্ত্র দিয়ে জনগণের বিরুদ্ধে ধরেছিল, তখন সেটা সম্পর্কে আপনার বক্তব্য কি? ডক্টর শফিক তখন এই জবাব আজ দেব না বলে সেটা এড়িয়ে গেছেন। আমি জানি না এই ঘটনার ক্ষেত্রে তারা একই রকম এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন কিনা, কিন্তু আমি মনে করি তাদের নেতারা যখনই কোনো টক শোতে যাবেন, তাদের নেতারা যখন কোনো সাংবাদিককে ফেস করবেন, এই প্রশ্ন তাদেরকে যেন ক্লিয়ারলি করা হয়। আর সত্যিকার অর্থে একটা রেসপন্সিবল রাজনৈতিক দল হয়ে থাকলে, যারা বাংলাদেশের ক্ষমতায় যেতে চায়, তাদের অবশ্যই সুমোটো স্পন্টেনিয়াসলি নিজের ব্যাখ্যা দিতে হবে কেন জাতিসংঘের এই অতি গুরুত্বপূর্ণ ইনভেস্টিগেটরদের কাছে তারা যাননি, তথ্য দেননি এবং এই রিপোর্টকে সমৃদ্ধ করেননি। অবশ্যই তাদেরকে সে জবাব দিতে হবে। ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই দেশ জুড়ে আলোচনায় আয়নাঘর। সংশ্লিষ্টরা জানান, সারা দেশে এমন অসংখ্য সেল রয়েছে যেখানে রাজনৈতিক নেতাকর্মীদের বন্দী করে বছরের পর বছর নির্যাতন করত গোয়েন্দা ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। এবার আয়নাঘরে নিজের বন্ধুকে কিভাবে হত্যা করা হয়েছে তা সামনে আনলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী। আর জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। দায়িত্ব নেয়ার ৬ মাস পর সম্প্রতি দেশি বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের নিয়ে প্রথমবারের মতো ডিজিএফআই এবং র্যাবের আয়নাঘর পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার পরিদর্শন শেষে সামনে আসে গোপন বন্দিশালা বা আয়নাঘরের বেশ কিছু ছবি, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা, পক্ষে বিপক্ষে হচ্ছে তর্ক বিতর্ক। আয়নাঘর ইস্যুতে যখন উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম, তখন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী আয়নাঘর নিয়ে সরব হয়েছেন। সামনে এনেছেন নিজের বন্ধুকে হত্যার ঘটনা। মূলত ২০১৩ সালের ৪ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিখোঁজ হন ঢাকা মহানগর ২৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ফারুকীর বন্ধু সাজেদুল ইসলাম সুমন। এরপর আর খোঁজ মেলেনি তার। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ঘটনাটি সামনে এনে ফেসবুকে ফারুকী লিখেছেন, এরকমই কোন একটা ঘরে হয়তো তার বাল্যবন্ধু সাজেদুল ইসলাম সুমনকে আটকে রাখা হয়েছিল। এরকমই কোন একটা ঘরে অজানা আশঙ্কায় সে কেঁপে কেঁপে উঠেছিল। গুমের শিকার বন্ধুকে স্মরণ করে ফারুকী আরো লিখেন, এরকমই একটা ঘরে বসেই হয়তো সে আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতে কাঁদতে বলেছিল, আল্লাহ তুমি আমাকে এইবারের জন্য বাঁচিয়ে দাও, আমি আর রাজনীতি করব না, আমার সন্তানের জন্য আমাকে বাঁচিয়ে দাও, আমার মায়ের জন্য আমাকে বাঁচিয়ে দাও। ওই পোস্টে সরকারের সংস্কৃতি বিষয়ক এই উপদেষ্টা লিখেন, এরকমই একটা ঘরে ১৭ কোটি মানুষ আটকা ছিল ১৬ বছর, আর তারাই গোপনে বলতেন আল্লাহ এই ডাইনির হাত থেকে যেন তাদের বাঁচিয়ে দেয়।
বন্ধুর কথা টেনে ফারুকী লিখেন, সুমনের সঙ্গে আমার শেষ কথা হয় উত্তরার এক হাসপাতালে লুকিয়ে থাকা অবস্থায়। ওর ভাগ্নে আবরারের একটা শুট ছিল আমার সঙ্গে, স্পষ্ট মনে আছে ওর শেষ কথা, দোস্ত আবরারকে তুই ইজি করে নিস, নাইলে অ্যাক্টিং খারাপ করবে সে। বন্ধুর শেষ পরিণতির কথা তুলে ধরে মোস্তফা সরোয়ার ফারুকী লিখেন, এমনই এক জালিমের শাসনে ছিলাম যে তোর জন্য সুমন একটা কথাও বলতে পারি নাই। পরে জানলাম মানুষরূপী জানোয়ার জিয়াউল আহসানের নির্দেশে তোরে ইঞ্জেকশন দিয়ে মেরে শীতলক্ষায় ফেলে দেয়। যে বাবার ঘরে ফিরে সন্তানের সঙ্গে ভাত খাওয়ার কথা ছিল, তাকে এই ডাইনির দল শীতলক্ষায় মাছদের খাবারে পরিণত করে। নিজের ক্ষোভ প্রকাশ করে সবশেষ ফারুকী লিখেন, এই হায়নাদের হয়ে যখন কেউ কথা বলতে আসে আমার মাথায় রক্ত উঠে যায়, আমি আমার কম্পোজার লুজ করি। এর আগে আয়নাঘর পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সারা দেশে প্রায় 7 থেকে 800 আয়নাঘর থাকার তথ্য পেয়েছেন তারা, যেগুলো খুঁজে বের করে ব্যবস্থা নেবে সরকার। শাহাদাত রিফাত, ATN। আপনি প্রশ্ন করেছেন আয়নাঘরের আইডিয়া কে দিয়েছিল। হ্যাঁ, আইডিয়াটা দিয়েছিল আমার বিআই তারেক সিদ্দিকী, সেই সবকিছু করেছে। গুলি করে মারার দরকার কি? ক্রসফায়ার দিলে বেশি লোক জানাজানি হচ্ছে, সমালোচনা বেশি হচ্ছে। সেদিন থেকে শুরু হলো এই নতুন পরীক্ষামূলক পরিকল্পনা। একটা ছোট্ট ঘর, 3.5 বাই 3.5 ফিট, ওইখানে নিজের কোথাও ভালোভাবে শোনা যায় না। হ্যাঁ, আমরা প্রথমে কিছু বিরোধী নেতাকে তুলে আনলাম, বিএনপি, জামাত, ছাত্র শিবির, ছাত্রদল, কিছু সাংবাদিক, ওদের রাখা হলো সেই আয়না ঘরে। প্রথমে কয়েকদিন ওরা দেয়ালে ঘুষি মারত, আমাকে ভিডিও কলে দেখানো হলো, ভিডিওতে আমাকে দেখানো হলো ওরা দেয়ালে ঘুষি মারত, দল্লা ঠেলে বেরোনোর চেষ্টা করছে। তারপর কিছুদিন দেখি শুধু উপরের দিকে তাকিয়ে থাকে। তারপর এক সময় ক্লান্ত হয়ে শুধু উপরের দিকে তাকিয়ে থাকতো। প্রথম কিছুদিন কেউ বুঝতে পারতো না কতটা সময় গেছে, কয়দিন তাদের আটক রাখা হয়েছে। খাবার অনেক কম দেওয়া হতো, খাবার কম দিতে বলতাম, পানিও খুব সীমিত। কেউ কেউ নিজের আয়নায় নিজের প্রতিবিম্বকে দেখে সূত্র মনে করত, নিজেকেই আক্রমণ করা শুরু করলো। নিজের দেয়ালে নিজের হাত দিয়ে ঘুষি মারলো, হাত রক্তাক্ত করলো। আমার সবচেয়ে সুন্দর দৃশ্য ছিল যখন একজন সাংবাদিক, কি ওর নাম, হ্যাঁ মাসুদ, নিজের নখ দিয়ে নিজের মুখের চামড়া ছিঁড়ে ফেলা চিৎকার করছে। আমার পছন্দ হলো। সারা দেশে আরো বেশ কিছু এরকম আয়নাঘর বানালাম, যুদ্ধপরাধী রাজাকার ছেলে মেয়েদের সেখানে বন্দি করতে বললাম। মাঝে মাঝে 2-1জনকে ছেড়ে দিতাম, ফিরে এসে কেউ কিছুই বলতো না, ওইভাবে বলে দিয়েছিলাম যেন কেউ মুখ না খোলে। ব্যাস, সাপও মানলো না, লাঠিও ভাঙলো না। মানুষ ভাবলো যান বাঁচাতে স্বেচ্ছায় আত্মগোপন করেছিল, কিন্তু আমার আসল শক্তি ছিল প্রচারণায়। আমার দলের নেতা কর্মীরা তারাও এই ব্যাপারটা বিশ্বাস করতে পারে। সত্যকে আমরা এমন ভাবে ধামাচাপা দিয়েছি কেউ বিশ্বাসই করতে পারছে না আয়নাঘর আসলে ঘর বলতে সত্যি কিছু ছিল। আমি হাসলাম, কারণ কেন জানেন, একবার যদি সত্য মিথ্যাকে আর মিথ্যাকে সত্য বলে চালিয়ে দেওয়া যায়, তাহলে আর কিছু করার দরকার নেই। মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দেওয়াই যথেষ্ট। আমার বাবা বলতেন, একবার যদি কেউ নিজের চোখে দেখা জিনিসকে সন্দেহ করতে শিখে, তবে সে নিজের জীবনের উপর বিশ্বাস রাখে না, তখনই তুমি তাকে সম্পূর্ণ দখল করে দিতে পারবে। আমি তাই করেছি। আমি তাদের মনের উপর শাসন করেছি, আমি তাদের কল্পনাকে বন্দী করেছি। হাস্তায় আজও মানুষ সন্দেহ করে আয়না ঘর বলে সত্যি কিছু ছিল। মাসুদ, তুমি ভালো হয়ে যাও। দর্শক, এই জুলাই অভ্যুত্থান আগস্টে মোটামুটি মূল ফ্রেমে না থেকে 0 থেকে হিরো হয়েছে সমন্বয়ক হান্নান মাসুদ। এই মুহূর্তে খুবই মিডিয়াতে তিনি খুবই অ্যাক্টিভ। ইভেন আচ্ছা, মেইল প্রশ্নে ভুলে গেছি যে আপনার কি মনে হয় যে সাংবাদিক ইলিয়াস হোসেন সত্যবাদী, নাকি সমন্বয়ক হান্নান মাসুদ তিনি সত্যবাদী, অথবা কার চরিত্র তুলনামূলক পরিষ্কার?
কারণ সাংবাদিক ইলিয়াস সমন্বয়ক হান্নান মাসুদকে নিয়ে যে স্ট্যাটাস দিয়েছেন, এতে হান্নান মাসুদের মোটামুটি একটা পোস্টমর্টম হয়ে গেছে। কারণ এই ছাত্রগণ জনতার অভ্যুত্থানের মধ্যে সাংবাদিক ইলিয়াসের যে ভূমিকা, বা এই মুহূর্তেও মাঠের ভূমিকায় তাদের যে কন্ট্রোলিং, সেখানে তিনি যখন হান্নান মাসুদকে নিয়ে এমন একটা স্ট্যাটাস দিয়েছেন যে মানে ঘটনাটা কি তাইলে, হান্নান মাসুদ তো তাহলে ফ্যাসিস্টদের দশর হিসাবে কাজ করছে, তাহলে ওদের ডেভিল হান্টে হান্নান মাসুদও ধরা দরকার। মানে বিষয়টাকে এরকম আসছে না, ঘটনার প্রেক্ষাপট দেখেন। সাংবাদিক ইলিয়াস এই কয়েক ঘন্টা আগে একটা স্ট্যাটাস দিয়েছেন, সমন্বয়ক হান্নান মাসুদ, বাবা তুমি ছাত্রলীগ আওয়ামী লীগ ছাড়ানোর জন্য থানায় এত তদবির করো কেন? সাংবাদিক ইলিয়াস যখন কথা বলে, দ্যাট মিনস তার কাছে একটা এভিডেন্স আছে নাকি, মোটামুটি আমরা ওনাকে যতটুকু চিনি। আবারও রিপিট করছি, তিনি বলছেন, বাবা তুমি ছাত্রলীগ আওয়ামী লীগ ছাড়ানোর জন্য থানায় এত তদবির করো কেন? সর্বশেষ বেঙ্গলের মানে বেঙ্গল যে কোম্পানি আছে সম্ভবত, বেঙ্গলের মোর্শেদের জামাইকে ছাড়াতে ধানমন্ডি থানায় করছো, একদম এভিডেন্স দিয়ে দিছে। গেল 2-1 দিন আগে সম্ভবত এই বেঙ্গল গ্রুপের যিনি কর্ণধার আছেন, ওনার মেয়ের জামাই তিনি গ্রেপ্তার হয়েছিলেন। তো মামলাটা একটু লাড়াচাড়া করার জন্য একটা এখানে কাহিনী হয়েছিল। তো সেই কাহিনীর পেছনে তাহলে হান্নান মাসুদ এখানে কানেক্টেড বোঝা গেল। আর এরপর তিনি লিখছেন উপদেশ হিসাবে আর করোনা, ওকে, একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন। তারপর তিনি বলছেন, আজকে গুলশান থানাতেও আওয়ামী লীগের উপকমিটির সদস্যকে ছাড়াতে যারা পুলিশকে পরামর্শ, অনুরোধ, চাপ দেওয়ার চেষ্টা করছেন তারাও সাবধান হয়ে যান। একজন ব্রিগেডিয়ারও থানায় গিয়েছিল তাকে ছাড়াতে। পরবর্তীতে আর এরকম করা হলে সবার নাম প্রকাশ করা হবে। কয়েকদিন আগে সাংবাদিক ইলিয়াস বলছিলেন যে সমন্বয়কদের মধ্যে কেউ কেউ, ইভেন তাদের পরিবার, বিভিন্ন জায়গায় তদবির বাণিজ্য, বদলি বাণিজ্য, এই ধরনের কিন্তু গোপন চাঁদাবাজিতে জড়িত আছে। তিনি বলছেন যে সময় হলে কিন্তু সব প্রকাশ করে দিব। আর সাংবাদিক ইলিয়াস যে পাগলা টাইপের ক্যারেক্টার, মাথা যদি একবার আউলায়, নারীর ভিতর যে ভুঁড়ি আছে, ভুঁড়ির ভিতর যে নারী আছে, সেটাই কিন্তু তিনি বের করার সক্ষমতা রাখেন, এটাতে কারোরই সন্দেহ নাই। এখন এই বক্তব্য আসার পর হান্নান মাসুদের অবস্থানটা কি আমি জানি না, হয়তোবা তিনি এটাকে কাউন্টার করবেন। কাউন্টার করা জরুরি, কারণ দিনরাত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, ছাত্রলীগকে নিয়ে সারাদিন টেলিভিশন টকশোতে কান্নাকাটি না, ওনার ভয়েসটা একটু কান্না টোন। তারপর হাতিয়াতে তার যে প্রভাব তৈরি হয়েছে, সরকারি বিশেষ অনুদান বা অনেক কিছুই তিনি হাতিয়ার জনগণের জন্য করছেন, সেখান থেকে তিনি নির্বাচন করবেন। আর দিনরাত এরকম যারা আওয়ামী লীগের কাফন দাফনের জন্য কথা বলে তলে তলে, আবার আওয়ামী লীগ ছাত্রলীগের কাদেরকে ছাড়ানোর জন্য হান্নান মাসুদ তদবির করছেন, অথবা থানাতে তিনি ফোন টোন দিচ্ছেন। আর যে বেঙ্গলের মোর্শেদ যিনি, এটা কিন্তু কোটি কোটি টাকার মালিক, বিলিয়নার তারা, তাদেরকে ছাড়ালে কি কোনো হাদিয়া দেয়, অথবা থ্যাংক ইউ দেয়, নাকি ভ্যালেন্টাইন্স দেয়? কিছু তো একটা আছে। এখন সাংবাদিক ইলিয়াসের উচিত বিষয়টা একটু পরিষ্কার করে করা, অথবা হান্নান মাসুদের উচিত ইলিয়াস ভাইয়ের এই বিষয়টাকে কাউন্টার করা। যদি না করে তাহলে বুঝতে হবে ইলিয়াস যা বলছেন এর পেছনে তাহলে সত্যতা আছে। আর যদি হান্নান ক্লিয়ার হয়ে থাকে, নিশ্চয় সেই বিষয়টাকে জনগণের সামনে প্রকাশ করবে, যে সারাদিন ফেসবুকে, টিভিতে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের কাফন দাফন হবে, তলে তলে আবার সেখানে অন্য তদবির বাণিজ্য হবে। এটা তো ভাই এই ছাত্রদের কাছ থেকে অন্তত জনগণ আশা করে না, তাহলে আর জাতি আশা কাদের প্রতি করবে? দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। আমরা সবসময় চেষ্টা করি দেশের যে চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়গুলো নিয়ে সবচেয়ে আলোচনা এবং সমালোচনা হয় সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই। তো দর্শক বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে থাকুন। আর এরকম চাঞ্চল্যকর তথ্য সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।